আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই বিখ্যাত সুনির্মল বসুর কবিতাটি, চৌধুরীদের সামিয়ানা বাইরে সেদিন হলো আনা, ফিসফিসিয়ে এ উহারে বলে ব্যাপারটা কি, চৌধুরীদের ছোট মেয়ের বিয়ে নাকি। সেই এক এক করে গ্রামের বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। কেউ ভাবছে নাতির অন্নপ্রাশন, কেউ বা বলছে তার মেজ ছেলের বিদেশ ঘুরে এসেছে সেই জন্য কোনো অনুষ্ঠান হতে পারে, কিন্তু জিজ্ঞেস করার সাহস তাদের মধ্যে কারো নেই। এমন সময় নায়েব মশাই লাঠি ঠুকে বেরিয়ে আসেন। তাকে জিজ্ঞেস করে, সাহস করে জিজ্ঞেস করে গায়ের নন্দগোসাই, সামিয়ানা বাইরে কেন, ব্যাপারটা কি নায়েব মশাই। কাষ্ট হেসে যষ্টি ঠুকে বললে তখন নায়েব মশাই, উই ধরেছে সামিয়ানায়, বাইরে রোদে দিয়েছি তাই। এটাও এক চৌধুরী বাড়ি। এক সময় হয়তো এখানে দোল, দুর্গোৎসব, ঝুলন, রাস সমস্ত কিছুই হতো, কিন্তু সময় কালের প্রবাহ গেছে জমিদারি, সামিয়ানা তো দূরস্থ, সেই বাড়ির অধিকাংশ মানুষও বেঁচে নেই আজ। এমনকি বাড়ির ইটগুলো অবধি নেই আজকে। তারই একটা ধ্বংসাবশেষ এখানে এখনো পড়ে আছে, যেটা গাছ তার ইটের পাঁজরগুলোকে আঁকড়ে ধরে আছে। সেই সেই ইমারত, যে ধ্বংসাবশেষটা এখনো আছে, সেই চৌধুরী বাড়ির একটি অংশ। সেই নিয়েই কথা আজকে বলবো। বলবেন কথক জয়ন্ত গুহ ঠাকুরতা, এবং স্থানীয় লোক আছে তাদের থেকেও শুনবো। দেখতে থাকুন। আমি ভবঘুরে তথা মাথাভাঙা নিউজ আমরা পোর্টালের চলে সঙ্গে এসেছি। থাকুন। আমাদের ধন্যবাদ। যে আজকের মূল গন্তব্য ছিল সাবেক ভারতে অবস্থিত বাংলাদেশি ছিটমহল ফালনাপুরের সেই ঐতিহাসিক মন্দিরটি দেখবার জন্য। এটি মূলত এই অঞ্চলটা, এই গ্রামটা, এটা হচ্ছে একটা ছিট। ছিট বলতে আমরা বুঝি ছিটমহল। কেন ছিট কি? ছিট হচ্ছে এক দেশের অভ্যন্তরে অন্য দেশের খুব ক্ষুদ্র অংশ, যেটির মধ্যে অন্য দেশের দেশেরই এটা অংশ, সেটা হচ্ছে ছিট। সেই ছিটমহলগুলো যখন বিনিময় হলো 2015 সালে, তখন এই মন্দিরের কথা আমাদের সামনে প্রকাশ্যে আসে। আমাকে এই মন্দিরের কথা 2015 সালে তখনই জানিয়েছিলেন ইতিহাসের গবেষক, আমার ছোট ভাইয়ের মতন ডক্টর রাজস্বী বিশ্বাস। তখন রাজস্বী আমাকে এই মন্দিরটি দেখাতে এনেছিল। তখন কিন্তু একটা ঘন জঙ্গলে আবৃত ছিল এই মন্দিরটি। রাস্তাঘাট কিচ্ছু ছিল না, খুব জঙ্গল ছিল। এই যে তখনকার একটা ছবি আমার মোবাইলে আমি আসার সময় নিয়ে এলাম, সেই ছবিটা যে এই অবস্থায় ছিল, এই যে মন্দিরটি দেখা যেত না প্রায়, এই যে পুরোটাই ঝাড় জঙ্গলে ঢাকা ছিল প্রথম অবস্থায়। তো এখন তো অনেকটা পরিষ্কার, গাছগুলো অনেকটা ছেটে ফেলা হয়েছে এবং মন্দিরটা অনেকটা অংশ দেখা যায়। মন্দিরটির বয়স 350 বছরের পুরনো এবং প্রতিষ্ঠা করেছিলেন অঘোর রায় চৌধুরী। এটা হচ্ছে মূল অঘোর রায় চৌধুরীর জোরদারি ছিল। অঘোর রায় চৌধুরী খুব সম্মানীয় লোক ছিলেন, একজন দরবারি ছিলেন। কি করে তিনি হলেন? যে তিনি রাজ পরিবারের একজন কন্যাকে বিয়ে করেছিলেন। বিয়ে করে তিনি কিন্তু এই রায়চৌধুরী উপাধিটা, অঘোর রায়চৌধুরী যার এটা জোট ছিল, তিনি পান রায়চৌধুরী উপাধি। এখন ছিটমহল যখন বিনিময় হয়ে গেল, তখন এটা আমাদের সামনে প্রকাশ্যে আসে। আমরা এর আগেও হেরিটেজ কমিটির, কোচবিহার হেরিটেজ কমিটির অরূপদাকে নিয়ে, রাজস্বীকে নিয়ে, আমি নিজেও এসেছিলাম যে এগুলো, এটা নিয়ে কিছু করা যায় কিনা। তা হেরিটেজ কমিশন থেকে ইতিমধ্যে সেটা ডিএম এর কাছে, ওদের যে বার্ষিক মান্থলি মিটিং হয়, সেখানে অরূপদা বলেছে। তারপরে সৌভাগ্যক্রমে আমাদের সঙ্গে একজনের যোগাযোগ হয়েছিল, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার এক আধিকারিক। তিনি কোচবিহার রাজপ্রাসাদে কাজ করতে এসেছিলেন। তা তিনি কাজের ফাঁকে একবার এসেছিলেন, এসে এর বয়স নির্ণয় করেছিলেন, এটি কিসের মন্দির নির্ণয় করেছিলেন এবং শিল্প রীতি সমস্ত বিশ্লেষণ করেছিলেন। কথা ছিল উনি আরো পূর্ণাঙ্গ জানাবেন। তখন ওনাকে বলেছিলাম যে আচ্ছা, হেরিটেজ কমিটি কিংবা প্রশাসন যদি ব্যবস্থা নেয় যে এই মন্দিরটাকে কি গাছপালা কেটে তারপর মন্দিরটাকে কি ঠিকঠাক করা সম্ভব? তখন ওর মত ছিল না, এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ যখনই এই গাছগুলোকে, এই যে গাছগুলোকে কাটা হবে, তখনই এই মন্দিরটি ধসে পড়বে। এই গাছ এবং শিকড়ই একদম আগা গোড়া পর্যন্ত মন্দিরটিকে জড়িয়ে রেখেছে। এই যে মন্দিরটি, এই মন্দিরটি কিন্তু
দ্বিতল মন্দির। কোচবিহার রাজ্যের ইতিহাসে কিন্তু এই দ্বিতল মন্দির, রাধাকৃষ্ণের মন্দির বলুন যাই বলুন, আবার আমাদের আরেক ইতিহাসের যিনি কাজ করেন দেবাশিস আচার্য, সে আবার অন্য মত পোষণ করেছেন। তিনি বলেছেন এটিকে দেখে যে সূর্য মন্দির, কিন্তু বেশিরভাগ যারা মত দিয়েছেন এটা হচ্ছে রাধাকৃষ্ণের মদনমোহন মন্দির। সেই অনুসারী কিন্তু এখানে এই যে দুটি প্রকোষ্ঠ, ভিতরে বিগ্রহ নেই, ওরা এই ছবি টবি কিছু রেখেছে। আগে আমরা নিচ তলাটা দেখে আসি। নিচে পড়েছে, অর্থাৎ চূড়া বা ওই জাতীয়, এটা দেখেই বোঝা যাচ্ছে তার ডেব্রি গুলো কিন্তু নিচে জমে একটা আলাদা পাটাতনের মতো, উপত্যকার মতন তৈরি হয়েছে। আমরা যখন প্রথম এসেছিলাম তখন এটা খোলা ছিল, এর ভেতরে ঢুকতে দিত, কিন্তু এখন কোনো কারণে হয়তো নিরাপত্তার জন্যই হবে এই যে এই অংশটি টিন দিয়ে বন্ধ করা আছে। যে ভেতরে দেব, এটি ভেতরে দেখা যায়। পুরো মন্দিরটি ধ্বংসপ্রায় হলেও কিছু কিছু কাজ একে লক্ষ্য করা যায়, কিছু কিছু কাজ এখনো লক্ষ্য করা যায়। যে ভেতরের অংশ, এটা হচ্ছে নিচতলা, এই যে নিচের অংশ। মন্দির গাত্রে এই মুহূর্তে বিশেষ কোনো চিহ্ন বা লক্ষণ বা এটি যে একটি মন্দির বা ধর্মীয় স্থান সেরকম কিছু চিহ্ন বা লক্ষণ কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে না। কতগুলো জিনিস দেখে বোঝা যাচ্ছে, যেমন এই যে কুলুঙ্গি মন্দিরের মধ্যে এরকম থাকে, যেখানে বিভিন্ন ধরনের প্রদীপ বা ধর্ম আচরণের জন্য ব্যবহৃত জিনিসপত্রগুলো রাখা থাকে। আর বিশেষ কিছু এখানে এই যে দেখার মন্দির নেই। গাত্রে কিন্তু কিছু কিছু শিল্পকার্য কিন্তু এখনো অল্প অল্প অক্ষত আছে। এই দেখো এই যে এখানে যেটা বোঝা যাচ্ছে এই যে একজন ধনুর্বিদ, এবং সেখানে সেই যে মূর্তিগুলো এখানে বসানো ছিল, ওই যে সূর্য মন্দিরের আদলে যে মূর্তিগুলো থাকে, ওই দেখো যুগল মূর্তি। আচ্ছা, আমরা এবার দোতলায় প্রবেশ করব। দোতলায় যাবার এদিক দিয়ে সিঁড়ি ছিল, সেই সিঁড়ি এখন নেই, সেই সিঁড়ি ধ্বংস। তার বদলে এখানকার যারা আছেন তারা করেছেন এই যে বাঁশের মই দিয়ে ওঠার ব্যবস্থা করেছেন। কিছু আকর্ষণীয় সাদামাটা সাধারণ গম্বুজ। আর এটা প্রাচীন নয়, এটা হচ্ছে বর্তমান সময়ে একটা আসন পেতে এই যে রাধা কৃষ্ণ, মদনমোহন, মহাদেবের ছবি আছে বর্তমান সময়ে। আমি একবার রাধাষ্টমীর দিন এসেছিলাম, তখন এখানে বেশ বড় করে পুজো হচ্ছিল, অনেক ভক্ত, এই গ্রামের লোকজন এখানে সামিল হয়েছিল। তখন শোনা গেছিল যে এখানে এই যে দোল যাত্রা, রাধাষ্টমী, বিভিন্ন দিবসে মানে কিছু কিছু ভক্ত আসেন, আর সারা বছর কোনো ভক্ত আসেন। 300 বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তারপর যখন ছিটমহলের পরবর্তী মানে বিভিন্ন রাজনৈতিক কারণে এবং অন্যান্য কারণে ওনারা কিন্তু এই জোট ছেড়ে অন্যত্র চলে যান। এটা কিন্তু বর্তমানে কেউ মালিক নেই, এই মন্দিরেরও মালিক নেই, এই জোটেরও মালিক নেই। গত বছর যখন এসেছিলাম তখন অনেক মানুষের সঙ্গে কথা হয়েছিল। আজকে এই পরন্ত বেলায় কাউকে দেখা যাচ্ছে। সময় একটা জমিদারির অংশ ছিল, জমিদারের অংশ, অভয় রায় চৌধুরী জমিদার, তাদের এখন একটা অ্যাবান্ডেন্ট প্রপার্টি হিসেবে, যার কোনো মালিকানা নেই। মালিকানা আছে, মালিকানা থাকবে না কেন? মালিকানা এদের এখন মালিক হচ্ছে বিনয় ভূষণ চৌধুরী, বিজন ভূষণ চৌধুরী। আচ্ছা, এবং এইখানে এদের সঙ্গে এরা এখনো এদের কেউ কেউ জীবিত। বেশিরভাগ মত অনুযায়ী এটা হচ্ছে মদনমোহন বিগ্রহের মন্দির, আবার মতান্তরে এটা হচ্ছে সূর্য মন্দির। না, সূর্য মন্দিরটা আমি তোমার মুখেই শুনলাম, দেবাশিস বলেছে। দেবাশিস নিশ্চয়ই কোনো সেরকম তথ্যের উপরই ভিত্তি করেই বলবে, কিন্তু আমাদের এটা এই মদনমোহনের মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, সেটা মেনেই চলতে হবে, সেটাই মানে স্বীকৃতি। এবং এখানে সরকারি ভাবে যে এখানে ফলক লাগানো আছে মন্দির যে জায়গায় প্রবেশ করার আগে, সেখানে সবুজ সাদা
ফলকের মধ্যেও দেখলাম মদন মোহন মন্দির হিসেবে সেখানে লিখিত, স্বীকৃত, এটা স্বীকৃত। এবং তার পরবর্তী কথা যেটা আমরা জয়ন্তদা শুরুতে বললেন যে আর্কিওলজি না হেরিটেজ ডিপার্টমেন্ট কুচবিহারে তারা একসময় এটা আমি এসেছিল আমি রাজস্বী নিয়ে এসেছিলাম, হেরিটেজের সেক্রেটারি এবং আর্কিওলজিক্যালের যে অফিসার ছিলেন এখানে বলেছে যে না, এটা যদি দিল্লিতে চিঠিও কেউ লেখে তাও এটা আমাদের পক্ষে আর করা সম্ভব নয়। জয়ন্তদার মাথার পেছনে যে এখানে ইটের তৈরি, এখানে কিন্তু কোন রকম লোহা বা কিছু নেই, এই যে আর্চটা তৈরি হয়েছে পুরোটা ইটের। এইটা কৌলিক আর্চ, এটা আমাদের লাইব্রেরিতে এবং অন্যান্য জায়গায় একই ধরনের, সেন্ট্রাল একটা এখানে একটা পাথর থাকে, সেন্ট্রাল পাথর, ওইটাই হচ্ছে কি। এটা যখন আমরা লাইব্রেরি যখন সংস্কার করলাম তখন ওখানকার যে ওরাই এসেছিল যারা এগুলো করে, তারা করলো আর কি। এবং আরেকটা জিনিস জয়ন্তদাকে দেখতে বলবো, সেটা হচ্ছে ইটের যে সাইজ, যেটা সাইজটাও কিন্তু সেই এই যে পাতলা এবং একটা স্বল্প দৈর্ঘ্যের ইট। বর্তমানে আমরা যে বৃহৎ দৈর্ঘ্যের ইট যেগুলো দেখি সেটা কিন্তু নয়। এবং সেটা এই যে কুচবিহার রাজ আমলের যে স্থাপত্য শৈলী, একদম সেটারই কন্টিনিউশনে কিন্তু আমরা এখানে এই বিষয়টা দেখতে পাচ্ছি। তাহলে বিষয়টা দাঁড়ালো, আমরা একটা প্রাচীন মন্দির দেখলাম, মানুষের ধর্মবিশ্বাস সেই অনুযায়ী, সেটা হতে পারে সূর্য মন্দির, সেটা হতে পারে মদন মোহনের মন্দির, যাই হোক এটা একটি মন্দির ছিল। এবং যেটা ছিল অবিভক্ত বাংলার এক সময় এক জমিদার পরিবারের ব্যক্তিগত একটা মন্দির ছিল। সেখান থেকে তারা এখান থেকে বিগ্রহ সেগুলো তুলে নিয়ে যায় এবং এই মন্দিরটা পরিত্যক্ত অবস্থায় এইভাবেই আছে, যেটার সংস্কার সম্ভব নয়। কালের প্রভাবে এক সময় ধীরে ধীরে আছে এটা বিলীন হয়ে যাবে, কিন্তু ইতিহাস মানুষের মুখে, মানুষের চর্চায় সেই ইতিহাসগুলো থাকে। সেই চর্চা করতে আমরা এলাম। আমাদের আমি একটা ভ্যানে চড়ে এই যে মন্দিরের উপর থেকে যেটা দেখা যাবে, এই যে আমি যেই দিকটা দেখাচ্ছি এটা হলো পশ্চিম দিক। এগুলো কিন্তু পুরোটাই ছিল হচ্ছে বর্তমান যে অধুনা বাংলাদেশ, বা আগে ছিল পূর্ব পাকিস্তান। মানে দেশ যখন ভাগ হলো আমাদের 1947 সনের 15ই আগস্ট, সেই সময় কিন্তু এটা পাকিস্তান, পূর্ব পাকিস্তানের অন্তর্গত বা অন্তর্ভুক্ত ছিল। তারপরে জয়ন্তদা যেভাবে বললেন সেইভাবে ধীরে ধীরে একটা নেগোসিয়েশন হয় কূটনৈতিক ভাবে, এবং তার পরিবর্তে 51:100, হ্যাঁ 111 তাদেরকে দেওয়া হয়। এবং 51-র মধ্যে একটা হচ্ছে এই ফলনাপুর কুয়া। এবং এই যে মন্দিরের সঙ্গে যেটা, এটা আমরা নিচে গিয়েও দেখবো, এইখান থেকে যতটুকু দেখা যাচ্ছে ওই যে সামনে ইদিরা বা কুয়া, যেটা আমরা কুয়া বলি, আগে বলতো ইন্দিরা, ইন্দিরা বা ইন্দারা, সেটা যে ইটের তৈরি এবং তার পরিসরও কিন্তু বৃহৎ। সেটা মন্দিরের সঙ্গে, প্রত্যেকটা মন্দিরের সঙ্গেই একটা করে কুয়া বা ইন্দিরা আগের দিনে হতো বা থাকতো। সেটাই মানে এইটাও একটা কিন্তু মানে ইউনিক ব্যাপার। ইউনিক বলতে ইন দি সেন্স, এই যে মন্দিরের এই এত স্বল্প পরিসরের একটা মন্দির, সেইটা আবার দ্বিতল বিশিষ্ট। এটা কিন্তু এতদ অঞ্চলে খুব কম দেখা যায় না, এটা পাওয়া যায়নি যে দ্বিতল রাধাকৃষ্ণের মদন মোহন মন্দির দ্বিতল কোনো আছে বলে। কারণ কি, একটা মানুষের যে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবতার উপরে সাধারণত উপরে আর কারো অবস্থান থাকে না, কারণ তাতে দেবতার অবমাননা করা হয় বলেই কিন্তু ধর্মীয় মত অনুযায়ী বা যারা ধার্মিক তারা মনে করেন। এই জন্য মন্দিরগুলো বেশিরভাগ একতল বিশিষ্ট। এই দ্বিতল মন্দির এখানে এটাই প্রথম। আমার নাম হল টুবুনি বর্মন। এইটা বাড়িতে কতদিন থেকে আছেন? এবারে আমার বহুদিনেতে জন্মকম্ম এটাই? না, বাপের বাড়ি হলো এই যে সাঙার বাড়ি হাটখোলার ওই পেশে। মানে এইটা যেটা শুনছিলুম আগে তো সিটের মধ্যে ছিল বাংলাদেশ, হ্যাঁ এটা বাংলাদেশের ভিতরে আসলো। হ্যাঁ, বাংলাদেশের ভিতরে এসলো। তাহলে কবে থেকে এটা হইল আর ইন্ডিয়াতে? ওই যে যখন ইন্ডিয়া হল লকডাউন ছিল না, ওই লকডাউনের সময় যে বাড়ির মালিকও গিয়েছিল। ও, এটা বাড়ির মালিক কার? এটা বাড়ির মালিক পেয়ারি চৌধুরী বাবু। ও, এলা উমায় মালিক আছে? উমের মালিক আছে কে? দেখাশোনা আপনারা করেন?
না আমার বাপ ভাই ঠাকুরদের সময় মারা গেছে। বেটা দিকে এসে বড় বেটাটা কুচবিহারে বাড়ির চাকরি করে, তো ওর ইটে নিচে বড় ওর একটা ছেলে তাই ইঞ্জিনই চাকরি করে। আর ওর ছোট বেটাটা যেখান থেকে নকডাউনে যাওয়ার 3 মাসে নাই তাতে এনডিএ হয়ে গেছে। মেলা জমিগুলো চাষবাস কাজ করে, চাষবাস দিলে জমি যে আমরা যাই যাই ঠাই ঠাই জমিলে নিচে এক ধাকিতে কাউ নিতে পারে না, বহু জমি হলে এদি বহু জমি। মন্দিরটা কার পড়ছে? মন্দিরটা ছিল সুধীর বাবু। এলাকায় দেখে এলাকায় দেখে না, আমরা আসি পুজো টুজো। পূজা পালি কবে হয় এটা? হোলি পুজো হয়, আধা অষ্টমী হয়, জন্মাষ্টমী। না সুধীর বাবু মারা গেছে। শুধু মারা গেল। এটা মন্দিরটা কি কিসের মন্দির খবর পান? মদবন মন্দির সরগ্রাম কান্তেশ্বরামের মন্দির। এইখান থাকিয়ে কি আজ রাস্তাটা দিয়ে আসলেন না, এইখান থাকিয়া এখানে অতীত ফকিরের ঘর ছিল। ফকির? অতীত ফকিরের ঘর কাজ করতে আসবে, বৈষ্ণবী টৈষ্ণবী লোক আঁকি ছিল, ভাত টাত খাইছিল। আর এই যে মাঠটা আছে না, যে বালা দেখা যায়, আর ওই বড়াই গেস্টার গুলো কাছারি ঘর, এটি আছে দেবী বাড়ি। আর ওই যে জমিদার বাড়িটা করেছিল চৌধুরী ঘরের বাড়ি? চৌধুরীর বাড়ি হয় যেটা হয় যে ঠেল ঠুললে তোলা আছে না, ওটা পাকায় আছে। এইটাই হচ্ছে সেই মন্দিরের সরি এই চৌধুরীদের বাড়ির ধ্বংসাবশেষ। এইখানেও যে এটা কেন এটা প্রামাণ্য ধ্বংসাবশেষ, সেই একই ইট, কিন্তু যে ইটগুলো দিয়ে ওই মন্দির তৈরি হয়েছে সেই একই সাইজ, একই চওড়া, একই দৈর্ঘ্য। মানে আগে ছিল অনেক বড় বাড়ি ছিল শোনা যায়, তারপর কাছারি বাড়ি ছিল, ছিল, তার মধ্যে খালি এতটুকু অবশিষ্ট আছে এখন। ওই যে আরো ভিটে আছে। এটা হচ্ছে সময়ের মর্মর ধ্বনি, যেটা আপনারা শুনতে পাচ্ছেন। পাতা আমাদের পায়ে দলিত হচ্ছে। ওই সেই বাড়ির আরেকটি ঘরের অংশ, যেটা খালি ভিতটুকু আছে। সব জায়গারই ভিত আছে, ভিত আছে। আর এই যে আরেকটি ঘর, যার এই যে ওঠার সিঁড়ি, চওড়া সিঁড়ি, অনেক চওড়া সিঁড়ি। এই যে জায়গায় জায়গায় কিছু কিছু ধ্বংসাবশেষ, জায়গায় জায়গায় ওই যে ওখানে আছে। আর এইখানে হয়তো কেউ এটা মাটির থেকে খুঁড়ে ওঠানোর চেষ্টা করছে। এই যে এই প্রসঙ্গে একটা কথা বলি। আগে কিন্তু এখন যেমন ইট বিল্ডারের কাছে পাওয়া যায়, আগের দিনে ইট কিন্তু কোনো বিল্ডারের ওখানে বা কোনো ইট ভাটায় পাওয়া যেত না। রাজা জমিদার যারা বাড়ি করবেন বলে মনস্থির করলেন, তারা কিন্তু বাড়িতেই সেই এক্সপার্ট লোক ডেকে নিয়ে এসে সেখানে ইট তৈরি করতেন এবং সেইটা দিয়েই বাড়ি তৈরি হতো। তো সেই জমিদার বাড়িরই এই ধ্বংসাবশেষের অংশ হচ্ছে এই নারকেল গাছগুলো। কি অনেকগুলোর সেই মূলগুলো দেখা যাচ্ছে, আর এই গাছগুলো কিন্তু অনেক প্রাচীন, এটা বোঝা যাচ্ছে দেখে।